নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পের নাম নিয়তির খেলা। বিমলা দেবী খাবারের আশায় দুই বৌমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলেন, আর দুই বৌমা হাতে রুটি নিয়ে তার চোখের সামনে দোলাচ্ছিল। তাদের শাশুড়ি মাকে হামাগুড়ি দিয়ে আসতে বাধ্য করছিল। হাঁটুকেরা অনেকক্ষণ ধরে তাদের পেছন পেছন ঘুরতে ঘুরতে বৃদ্ধা বিমলা দেবীর হাঁপ ধরে গেল, মাথা ঘুরতে শুরু করলো। শেষ পর্যন্ত আর না পেরে তিনি মাটিতে বসে হাও মাও করে অঝরে কেঁদে ফেললেন। তখন ছোট বৌমা ব্যঙ্গ করে বলল, কি হলো বুড়ি, এখন আর খিদে নেই? এই নাও রুটি, আসো নিয়ে যাও। দূর থেকে কুকুরদের যেমন খাবার দেখিয়ে ডাকা হয়, ঠিক সেইভাবেই রুটি দেখিয়ে নির্মম ভাবে হাসতে লাগলো। অপমানে বিমলা দেবীর চোখে জল এসে গেল। তিনি কাঁদতে কাঁদতে হাত জোর করে বললেন, বৌমা, এই বুড়ো মানুষটার সাথে এত নিষ্ঠুরতা করো না। যদি আমাকে এই বাড়ি থেকে সরিয়েই দিতে চাও, তাহলে একবারে মেরেই ফেলো না, কিন্তু অন্তত এইভাবে অপমান করো না। ঠিক আছে, আমি আর তোমাদের কাছে খাবার চাইবো না, শুধু আমার পেনশনে কিছু টাকা আমাকে দিয়ে দাও, আমি নিজের খরচ নিজেই চালিয়ে নেব। এই কথা শুনতেই বড় বৌমা সুলোচনা রাগে ফেটে পড়ল। আচমকা বিমলা দেবীর চুলের মুঠি ধরে চিৎকার করে উঠল, কি বললে বুড়ি, পেনশনের টাকা চাই? এই বলে আর একবার হাত তুলতেই আচমকা একটা জোরালো চড় তার গালে এসে পড়ল। চড়ের শব্দে দুই বৌমারে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বৌদি, তোমাদের এত সাহস হলো কি করে? আমার অসহায় মায়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলে? পঙ্কজের স্ত্রী নেহা দ্রুত শাশুড়িকে মাটি থেকে তুলে দাঁড় করালো এবং তার কাপড় ঝেড়ে পরিষ্কার করে দিল। বিমলা দেবী স্নেহাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলেন। ববি তার আগে গজগজ করতে করতে বলল, পঙ্কজ, বড় বৌদির গায়ে হাত তুলতে তোমার লজ্জা করলো না? বড় বৌদি তো মায়ের সমান, এই তোমার শিক্ষা। এই কথা শেষ হতেই আরেকটি চড় গিয়ে পড়ল ববিতার গালে। পঙ্কজ গর্জে উঠল, কোন শিক্ষার কথা বলছো তোমরা? যখন তোমরা দুজনে মিলে এক অসহায় বৃদ্ধা মায়ের উপর অত্যাচার করছিলে, তখন সেই শিক্ষা কোথায় ছিল? ঠিক তখনই দুই বড় ভাই ঘরে ঢুকে পড়ল। এত চিৎকার চেঁচামেচি কিসের? তাদের দেখে দুই বৌমা কান্নার অভিনয় শুরু করে দিল। বড় ভাই বলল, ছোট, তুই কি বড়দের সম্মান করতে ভুলে গেছিস? সবার গায়ে হাত তুলছিস। পঙ্কজ রাগে ফেটে পড়ল, সাবধান দাদা, আজ যদি তোরা নিজেদের স্ত্রীর পক্ষ নিস, তাহলে মায়ের জন্য আমি সব সীমা অতিক্রম করতে বাধ্য হব। পঙ্কজের চোখে আগুন দেখে দুই ভাই চুপ হয়ে গেল। পঙ্কজ বলতে লাগলো, ওরা না হয় অন্য বাড়ি থেকে এসেছে, ওদের কথা ছাড়, কিন্তু তোরা কিভাবে মায়ের সমস্ত ত্যাগ ভুলে গেলি? সেই মায়ের কথা ভুলে গেলি যে একা হাতে আমাদের তিন ভাই বোনকে মানুষ করেছে, কত কষ্ট সহ্য করেছে, কত অপমান সয়েছে, শুধু যাতে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। কিভাবে ভুলে গেলি সেই দিনগুলো, যখন আমাদের পেট ভরানোর জন্য মা দিনের পর দিন মানুষের দরজায় দরজায় ঘুরেছে? কিভাবে ভুলে গেলি শীতের রাতে আমাদের গায়ে ভালো কম্বল জড়িয়ে নিজে একটা পুরনো শাল গায়ে কাঁপতে কাঁপতে রাত কাটিয়েছে? আর আজ সেই মাকেই দুটো রুটির জন্য কুকুরের মতো বউদের পেছন পেছন ঘুরতে হচ্ছে। আর তোদের স্ত্রীরা সেই অসহায় বৃদ্ধাকে নিয়ে হাসাহাসি করছে। যদি আজ তোদের মনে হয় তোদের স্ত্রীরাই ঠিক আর আমরা ভুল, তাহলে তোরা বৌদিদের আঁচলের নিচেই থাক, আমার মায়ের দায়িত্ব আমি নিজেই নেব। এই বলে পঙ্কজ আর তার স্ত্রী নেহা মাকে নিজের ঘরে নিয়ে গেল। পঙ্কজ মায়ের চোখের জল মুছে দিল। কিছুক্ষণ পর স্নেহা গরম গরম খাবার নিয়ে এলো। পঙ্কজ নিজে হাতে মাকে খাওয়াতে শুরু করলো। বিমলা দেবীর চোখ ভিজে উঠল। তিনি মনে মনে ভাবলেন, তিনজনই তো আমার সন্তান, অথচ দুজনের সঙ্গে পঙ্কজের কত পার্থক্য। এমন ছেলে শুধু লালন পালন করলেই পাওয়া যায় না, এটা ভাগ্যের আশীর্বাদ। তিনি দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলেন, ওদের জন্য কি করিনি আমি, অথচ আজ সেই সন্তানরাই আমাকে একটু খাবারের জন্য অপমান করলো। চোখের জল গড়িয়ে পড়তেই তার মনে পড়ে গেল বহু বছর আগে সেই দিনগুলোর কথা। রাত তখন প্রায় 12টা। 80 বছরের বৃদ্ধা বিমলা দেবীর চোখে আজ ঘুম নেই। স্মৃতির পাতায় পাতায় তিনি ফিরে গেলেন 30 বছর আগের অতীতে। মাত্র 30 বছর বয়সে স্বামীকে হারিয়েছিলেন তিনি।
মাথার উপর ভেঙে পড়েছিল সংসারের সমস্ত দায়িত্ব। বড় ছেলে কিশোরের বয়স তখন 8 বছর, মেজ ছেলে সন্দীপের 6, মেয়ে আংশিকার মাত্র 3, আর সবচেয়ে ছোট পঙ্কজ তখন একেবারে শিশু। আত্মীয় স্বজন পাশে দাঁড়ানোর বদলে স্বামী রেখে যাওয়া 20 একর জমি দখল করার ষড়যন্ত্রে ব্যস্ত হয়ে পড়েছিল। কসবার প্রধান সড়কের ধারে তাদের পৈতৃক মন্দির ও বিশাল সম্পত্তির সমস্ত দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন বিমলা দেবী। কসবার পুরোহিত দীননাথ বাবু, যিনি তাকে নিজের বোনের মতো মনে করতেন, সব সময় তার পাশে ছিলেন। স্বামীর সরকারি চাকরির পরিবর্তে চাকরি পেয়ে টানা 30 বছর অক্লান্ত পরিশ্রম করে তিনি সন্তানদের মানুষ করেছেন, পড়াশোনা শিখিয়েছেন এবং সমাজে প্রতিষ্ঠিত করেছেন। অবসরের পরে নিজের সঞ্চয়ের লক্ষ লক্ষ টাকা তিনি ছেলে মেয়ে ও তাদের সংসারের জন্য খরচ করে দিয়েছিলেন। এখন তার একমাত্র ইচ্ছে ছিল সন্তানদের সুখে থাকতে দেখা। নিজের পেনশনই তার ব্যক্তিগত খরচ চালানোর জন্য যথেষ্ট ছিল। অর্থ সম্পদের প্রতি তার আর কোনো মোহ ছিল না। বড় ছেলে কিশোর সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মাঝের ছেলে সন্দীপের বড় ব্যবসা, আর ছোট ছেলে পঙ্কজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। বড় বৌমা সুলোচনা আগে শাশুড়ির খুব সেবা করলেও অবসরের পরে যেন তার আর সময়ই থাকতো না। ছোট বৌমা ববিতা আধুনিক জীবনযাপনে এতটাই মগ্ন ছিল যে বয়স্ক শাশুড়ির প্রতি তার কোনো শ্রদ্ধাবোধই ছিল না। তবুও বিমলা দেবী কখনো ছেলে মেয়ে বা বৌমাদের জীবনে হস্তক্ষেপ করতেন না। তিনি জানতেন সময় বদলেছে। প্রতি বছর স্বামী রামনারায়ণ বাবুর মৃত্যুবার্ষিকীতে তিনি পৈতৃক মন্দিরে বিশাল ভোজনের আয়োজন করতেন। সেখানে ছেলে মেয়ে জামাই সবাই উপস্থিত থাকত। বহু বছর ধরে পুরোহিত দীননাথ বাবু সেই অনুষ্ঠান সম্পন্ন করে আসছিলেন। তবে সেই মন্দিরে লুকিয়ে ছিল এক গভীর রহস্য। সেই গোপন সূত্র শুধু জানতেন বিমলা দেবী এবং দীননাথ বাবু। তারা ঠিক করেছিলেন উপযুক্ত সময় এলে সন্তানদের সব জানাবেন। কিন্তু বৌমাদের নিষ্ঠুর আচরণ দেখে বিমলা দেবী নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন। এদিকে একদিন সুলোচনা দেবী স্বামী কিশোরকে বলল, শুনছো, এই বুড়ির একটা ব্যবস্থা করো। আমিও তো কারুর বউ, রোজ রোজ একই কথা বলতে বলতে আমারও ভালো লাগে না। এতদিন আমি মায়ের যত্ন করেছি, এবার দায়িত্বটা অন্য ভাইদের ভাগ করে দিও। কিশোর শান্তভাবে বলল, রান্নাঘর তো ছেলেদের বিয়ের পরে ভাগ করে নিয়েছো, এবার কি মাকেও ভাগ করবে? সুলোচনা বিরক্ত হয়ে উত্তর দিল, যার করতে হয় সেই বোঝে। তুমি তো সারাদিন স্কুলে পড়াতে চলে যাও, আর সারাদিন বাড়িতে থেকে আমাকে শুনতে হয়, বৌমা 1 কাপ চা দাও, বৌমা একটু রুটি দাও, এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও। আর সারাদিন ওনার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমারই। না, ওসব আর আমার দ্বারা হবে না। ঠিক তখনই সুলোচনার দেওর সন্দীপ ঘরে ঢুকলো। আরে বৌদি, ছুটির দিনেও সকাল সকাল এত অশান্তি কেন? কতদিন হয়ে গেল তোমার হাতের 1 কাপ চা খাইনি। কিশোর হেসে বলল, ঠিকই বলেছিস ভাই, সকালবেলা গরম চা ভালো লাগে, স্ত্রীর ঝাঁঝালো কথা নয়। দুই ভাই হেসে উঠতেই সুলোচনা দেবী রেগে গিয়ে বলল, আমি কিন্তু মজা করছি না, ভালো করে শুনে রাখো, হয় তুমি নয়তো পঙ্কজ। মার দায়িত্ব এবার তোমাদেরই নিতে হবে, আমার দ্বারা আর সম্ভব নয়। এখন চা করে দিচ্ছি, কিন্তু আজই এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘরে চলে গেল। সন্দীপ দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদা, সকাল সকাল আমার মায়ের ভাগ বাটোয়ারার কথা উঠল কি করে? এবার তো আমাদেরও বাড়িতেও মহাভারত শুরু হবে, তুই বৌদিকে একটু বোঝাস না কেন? কিশোর স্নান হেসে বলল, তুই যখন নিজের স্ত্রীকে বোঝাতে পারলি না, তখন আমি আর কিভাবে পারবো? এত বছরের সংসার, এখন তোদের দুজনকেই মায়ের দায়িত্ব নিতে হবে। ঠিক তখনই সন্দীপের স্ত্রী ববিতা এসে বলল, দাদা, কিছু মনে করো না, এতদিন তোমরাই শুধু শ্বশুর শাশুড়ির সেবা করেছো, সেটা কিন্তু ঠিক নয়। বৌদি আসার 3 বছর পর আমিও এই বাড়িতে এসেছি, আমিও কম সেবা করিনি, তাই এখন আমার কাছ থেকে আর কিছু আশা করবে না। এই বলে সেও নিজের দায়িত্ব এড়িয়ে গেল। দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে রইল। কিশোর বলল, তাহলে একটাই উপায় আছে, পঙ্কজের সঙ্গে কথা বলতে হবে। ওর ছেলেমেয়েরা এখনো ছোট, তেমন কোনো বড় দায়িত্ব নেই, প্রাইভেট চাকরি করে, কিছু না কিছু রোজগার তো করে, ওই মাকে নিজের কাছে রাখতে পারবে।
সন্দীপ সঙ্গে সঙ্গে সম্মতি জানালো। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছিস, ওকেই দায়িত্ব নিতে হবে। তারপর তারা ডাকতে লাগলো, পঙ্কজ, আয় পঙ্কজ, বাইরে আয়, জরুরি কথা আছে। ঠিক তখনই লাঠি ভর দিয়ে বিমলা দেবী ধীরে ধীরে এসে ছেলেদের পাশে সোফায় বসলেন। হেসে বললেন, কি ব্যাপার রে বাবা, আজ তো দেখছি তিন ভাই একসঙ্গে বসে আছিস, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বুঝি? কিশোর বলল, হ্যাঁ মা, খুবই জরুরি কথা, তবে তুমি চিন্তা করো না, তোমার সময় মতো খাবার ঠিকই মিলবে, এই বাড়ি থেকে হোক বা অন্য কোনো বাড়ি থেকে। বিমলা দেবীর বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি চোখ ভেজা কণ্ঠে বললেন, বাবা, এই বয়সে আমাকে এ বাড়ি ও বাড়ি ঘুরিয়ে বেড়াতে চাইছিস কেন? তোদের ছোটবেলায় তোদের কোনোদিন আমি কয়েকদিনের জন্য দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার বাড়িতে রেখে আসিনি, নিজের দায়িত্ব নিজেই পালন করেছি। কথা শেষ করতে না করতেই তার চোখ ভিজে উঠল। ঠিক তখনই পঙ্কজ এসে মায়ের চোখের সেই নীরব কষ্ট বুঝে ফেলল। সেই স্ত্রী নেহাকে বলল, স্নেহা, মায়ের জন্য এক কাপ চা করে আনো তো। তারপর ভাইদের উদ্দেশ্যে বলল, দাদা, তোরা চা খাবি? সন্দীপ মুখ বাঁকিয়ে বলল, না, চা আমরা খেয়ে নিয়েছি, আমাদের নিয়ে ভাবতে হবে না, তোকে ডেকেছে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সে গম্ভীর গলায় বলল, এবার থেকে মায়ের দায়িত্ব তোকেই নিতে হবে। আমাদের স্ত্রীরা আর মায়ের জন্য রান্না করতে পারছে না, তাই এখন থেকে সব দায়িত্ব তোর। তাছাড়া আর কদিনই বা বাঁচবেন উনি। পঙ্কজ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, দাদা, অশুভ কথা বলিস না, মা আছেন বলেই আজও আমরা সবাই একসঙ্গে আছি। যেদিন মা থাকবে না, সেদিন এই সংসারের শুকনো পাতার মতো ছড়িয়ে পড়বে, দেখিস। কিশোর বিরক্ত হয়ে বলল, বড় বড় কথা ছাড়, মাকে নিয়ে যা, এটাই তোর দায়িত্ব। পঙ্কজ শান্তভাবে বলল, কিন্তু দাদা, মা তো তিনবেলা আমাদের সঙ্গেই খায়, উনি এই ঘরেই থাকলে অসুবিধাটা কোথায়? এই ঘরের সঙ্গে বাবার স্মৃতি জড়িয়ে আছে, তাই মা এখানেই তো থাকতে ভালোবাসে। সুলোচনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, এক কথায় বলি, এখন আমাদেরও জায়গার দরকার। বৌমার সঙ্গে আসবাব কত জিনিসপত্র এনেছে, সেগুলো রাখার জন্য ঘর লাগবে। মার খাটটা বারান্দায় রেখে দিলেই জায়গা হয়ে যাবে। বিমলা দেবী নির্বাক হয়ে তিন ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। যে সন্তানদের তিনি বুকের রক্ত জল করে মানুষ করেছিলেন, আজ তারাই তার ভাগ বাটোয়ারা করছে। ঠিক তখনই স্নেহা এক কাপ গরম গরম চা নিয়ে আর কিছু বিস্কুট এনে শাশুড়ির হাতে দিয়ে বলল, আমি তোমাদের কথার মাঝে বলছি বলে ক্ষমা চাইছি, তবে বর্দি, যদি মা নিজের ইচ্ছায় আমাদের সঙ্গে থাকতে চান, তাহলে আমার কিন্তু কোনো আপত্তি নেই। স্ত্রীর কথা শুনে পঙ্কজের বুক গর্বে ভরে উঠল। সে বুঝতে পারল স্নেহা তার মাকে ঠিক নিজের মায়ের মতোই সম্মান করে। ববিতা তাড়াতাড়ি বলে উঠল, তাহলে তো ঠিক হয়ে গেল, মা ছোট ছেলের কাছেই থাকবে। তবে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আজ থেকে তার থাকা, খাওয়া, ওষুধ বা অন্য কোনো খরচ আমরা দেব না। একটু থেমে ঠান্ডা গলায় যোগ করল, তবে মারা গেলে তিন ভাই মিলে সব শেষকৃত্য করব, আর প্রতি বছর শ্রাদ্ধও করব। বিমলা দেবী কষ্ট ভরা হাসি হেসে বললেন, বৌমা, আমি বেঁচে থাকতে যদি এক মুঠো ভাতই না দাও, তাহলে আমি মরে যাওয়ার পর আমার পছন্দের হালুয়া লুচি রান্না করলে কি আমি তার ফিরে খেতে আসব? তার চেয়ে আমি যতদিন বেঁচে আছি এখনো যদি ভালোবেসে একটু খেতে দাও, তাহলে অন্তত শান্তিতে মরতে পারবো। সুলোচনা নির্লিপ্ত গলায় বলল, মা, এখন থেকে যা খেতে চাও ছোট বৌমাকেই বলো, আর এই নাও, তোমার সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছি, স্নেহা, নিয়ে যাও। পঙ্কজ অবাক হয়ে বলল, বৌদি, এত তাড়া ছিল যে মায়ের জিনিসও গুছিয়ে ফেলেছো? অন্তত একবার মাকে জিজ্ঞাসা করতে। সন্দীপ সঙ্গে সঙ্গে বলল, মাকে আবার কি জিজ্ঞাসা করতে হবে? এখন কি হবে কি হবে না সব সিদ্ধান্ত আমরা নেব। এতদিন মায়ের সিদ্ধান্তে এই সংসার চলেছে, এখন আর নয়। এই বলে সবাই নিজেদের কাজে চলে গেল। বিমলা দেবী মুখে কিচ্ছু বললেন না। তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়লেন। গত 3 বছর ধরে ছোট বৌমা স্নেহাই তো তার সবকিছু দেখাশোনা করেছে, সেবা যত্নে কখনো কোনো ত্রুটি রাখেনি। কিন্তু অপমান আর মানসিক যন্ত্রণায় মাত্র 3 মাসের মধ্যেই বিমলা দেবীর শরীর ভীষণ ভেঙে পড়ল। একদিন তিনি শান্ত গলায় বললেন, আমি আর একবার আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু সেও নানান অজুহাত দেখিয়ে মায়ের সঙ্গে দেখা করা এড়িয়ে যেত।
কলিযুগের কালো ছায়া যেন মেয়ের মনকেও গ্রাস করেছিল। নিজের সংসারের দায়িত্বের কথা বলে সে বারবার মায়ের কথা এড়িয়ে যেত। এদিকে বিমলা দেবী যখন স্নেহার কাছে থাকতে শুরু করেছিলেন, তখন থেকেই দুই বড় ভাই ছেলে আর তাদের স্ত্রী একবারের জন্য তার খোঁজ নিতে আসতো না। তাদের মনে একটাই ভয়, যদি আবার মাকে নিজেদের কাছে রাখতে হয়। দিন কেটে যাচ্ছিল। একদিন গভীর রাতে এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে পঙ্কজ ও স্নেহাকে হঠাৎই বাড়ির বাইরে যেতে হয়। সেদিন বিমলা দেবীর খুব খিদে পেয়েছিল। তিনি দুই বৌমার কাছে একটু খাবার চেয়েছিলেন, কিন্তু তারা এমন ভাবে তাকে অপমান করেছিল যা ভাবলেও বুক কেঁপে ওঠে। সেই অপমানের কথাই ভাবতে ভাবতে কখন যে বিমলা দেবীর চোখ লেগে গিয়েছিল তিনি বুঝতেও পারেননি। আর সেই রাতেই সন্তানদের ভালোবাসা স্নেহ পাওয়ার অপূর্ণ আকাঙ্ক্ষা বুকে নিয়ে ঘুমের মধ্যেই তিনি চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। বড় ছেলে আর তাদের স্ত্রীরা যেন ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এবার আর ভয়ে ভয়ে থাকতে হবে না। অন্যদিকে পঙ্কজ আর স্নেহা কান্নায় ভেঙে পড়ল। নিজের সামর্থ্য অনুযায়ী মায়ের শেষকৃত্যের সমস্ত দায়িত্ব পঙ্কজই পালন করল। বড় দুই ভাইও সামান্য কিছু সাহায্য করলো। শুধুমাত্র সমাজের লোক যেন না বলে সব দায়িত্ব ছোট ছেলের কাঁধে পড়েছে। মা চলে যাওয়ার পর তিন ভাইয়ের সম্পর্ক প্রায় শেষ হয়ে গেল। এখন শুধু প্রয়োজন ছাড়া আর কোনো কথা হতো না। 1 বছর কেটে গেল। শ্রাদ্ধের আগের দিন সুলোচনা আর তার বৌমা প্রিয়াকে বলল, শোনো বৌমা, কাল মার শ্রাদ্ধ, মা হালুয়া আর লুচি খেতে পছন্দ করত। প্রিয়া বিরক্ত হয়ে বলল, কাল তো আছে, কালই বানিয়ে দেব, আজ থেকে এত হইচই করার কি আছে। ওদিকে ববিতাও নিজের বৌমাকে বলল, শোনো, আমার শাশুড়ির শ্রাদ্ধে যেন কোনো কমতি না থাকে। আমি চাই ওর আত্মা তৃপ্ত হোক। ওর আশীর্বাদেই তো আজ আমরা সুখে আছি, তাই তার পছন্দের সব খাবারই বানাতে হবে। শ্রাদ্ধের দিন দুই বাড়িতেই যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কে আগে বিমলা দেবীর ছবির সামনে সুস্বাদু খাবারের ভোগ দেবে, সেই নিয়ে যেন এক অদৃশ্য লড়াই। সবকিছু নীরবে দেখছিল স্নেহা। সে ধীরে ধীরে পঙ্কজকে বলল, জানো, মা বেঁচে থাকতে প্রতিদিন জানলার দিকে তাকিয়ে থাকতো। যদি কোনো বাড়িতে ভালো কিছু রান্না হয়, কেউ যদি একটু ভালোবেসে তার জন্য নিয়ে আসে, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিত। আর আজ দেখো কত আয়োজন। পঙ্কজ শান্ত গলায় বলল, ওসব ছেড়ে দাও। তুমি জানো মা কি খেতে ভালোবাসতো? শুধু সেগুলো রান্না করে রাখো, অফিস থেকে ফিরে আমি নিয়ে যাব। এই বলে সে মায়ের ছবিতে প্রণাম করে অফিসে চলে গেল। বেচারি বিমলা দেবীর তিনটি বৌমা ছিল। শুধু জীবিত অবস্থায় তিনি তাদের হাতের ভালোবাসা মেশানো একবেলা খাবারের জন্য সারা জীবন অপেক্ষা করেছিলেন। প্রত্যেকেই নিজের অজুহাত দেখিয়ে তাকে এড়িয়ে গিয়েছিল। শুধু একজন ছিল স্নেহা, যার সেবা, ভালোবাসা আর মমতার ভরসাতেই বিমলা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কিন্তু তিনি তো মা ছিলেন, তাই যে সন্তানরা তাকে অবহেলা করেছে তাদের প্রতিও তার ভালোবাসা একটুও কমেনি। তিনি শুধু চেয়েছিলেন সন্তানদের কাছ থেকে সামান্য স্নেহ, সম্মান আর ভালোবাসা, যা কোনোদিনই তার ভাগ্যে জোটেনি। আজ তিনি ছেলের বাড়িতেই তার ছবির সামনে নানান রকমের সুস্বাদু খাবারের সাজানো। হয়তো আকাশ থেকে তিনি শুধু একটি কথাই ভাবছিলেন, আহা, এই ভালোবাসাটুকু যদি আমি বেঁচে থাকতে পেতাম, তাহলে আমার আত্মা সত্যিই তৃপ্ত হতো। এদিকে অফিস থেকে গিয়ে পঙ্কজ তার বসকে বলল, স্যার, কাল আমার একদিনের ছুটি দরকার। বস বলল, পঙ্কজ, তুমি তো জানো 2 দিন পরেই রিপোর্ট জমা দিতে হবে, এখন ছুটির কথা ভেবো না। পঙ্কজ বিনয়ের সঙ্গে বলল, স্যার, খুব দরকার না হলে আমি কোনোদিন ছুটি চাইতাম না। এমন কি দরকার? স্যার, কাল আমার মায়ের শ্রাদ্ধ। বস কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, পুরোহিতদের খাওয়িয়ে তারপর অফিসে চলে এসো। পঙ্কজ মৃদু হেসে বলল, আসলে স্যার, আমি একটি বৃদ্ধাশ্রমে যাই, সেখানে থাকা বৃদ্ধা মায়েদের নিজের হাতে খাবার পরিবেশন করি, তারপর 3-4 ঘন্টা তাদের সঙ্গে গল্প করি, সময় কাটাই। বস অবাক হয়ে বলল, কিন্তু শ্রাদ্ধে তো পুরোহিত, পণ্ডিত মশাই এদের খাওয়ানো হয়। পঙ্কজ উত্তর দিল, আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমার মনে হয় মায়ের শ্রাদ্ধের দিনে বৃদ্ধাশ্রমের চেয়ে পবিত্র জায়গা আর হতে পারে না। কেন? কারণ ওখানকার প্রতিটি মা আমার মধ্যে নিজের ছেলেকে খুঁজে পান।
আর আমি তাদের মধ্যে আমার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পাই। তারা যেভাবে আমার খোঁজ নেন, সাবধান করেন, চিন্তা করেন, সবকিছুই আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। তাদের ছোট্ট ছোট্ট সমস্যার কথা শুনি, যতটা পারি সমাধান করার চেষ্টা করি। যখন তাদের মুখে হাসি ফোটে, তখন মনে হয় মা উপরে বসে হাসছেন আর বলছেন, সাবাস পঙ্কজ, এভাবেই সব মায়ের সেবা করে যাস। পঙ্কজের কণ্ঠে ছিল মায়ের অভাবের গভীর কষ্ট, আবার এক অদ্ভুত শান্তিও। বস আবেগাপ্লুত হয়ে বললেন, পঙ্কজ, আমি সত্যি তোমার জন্য গর্বিত। তোমার মা তোমাকে অসাধারণ শিক্ষা দিয়ে গেছেন। যাও, কাল ছুটি নাও, কাজগুলো আমরা পরশু করে নেব। পরদিন স্নেহা পুরো পরিবারকে নিয়ে প্রথমে বিমলা দেবীর ছবির সামনে সামান্য প্রসাদ নিবেদন করলো। তারপর তারা বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের হাতে সবার খাবার পরিবেশন করতে লাগলো। ঠিক তখনই পাশের এলাকার এক পরিচিত ব্যক্তি সেখানে এসে সবকিছু দেখে কারণ জানতে চাইলেন। সব কথা শুনে তিনি পঙ্কজ ও স্নেহাকে অনেক আশীর্বাদ করলেন। পরদিন এলাকার অনেক সম্মানিত মানুষ পঙ্কজের বাড়িতে এসে তার ভূয়সী প্রশংসা করতে লাগলেন। সব দেখে কিশোর আর সন্দীপ রাগে ফেটে পড়ল। তাদের স্ত্রীরা সেটা আরো উস্কে দিল। দেখেছ, সমাজের লোকেদের কাছে কত মিথ্যে গল্প বলছে, নিজেরা বাহবা কুড়াচ্ছে আর আমাদের বদনাম করছে। দুই ভাই বলল, আগে সবাই চলে যাক, তারপর ওর সঙ্গে হিসেব হবে। সবাই চলে যাওয়ার পর কিশোর চিৎকার করে বলল, তুই লোকজনকে কিসব বাজে বাজে কথা বোঝাচ্ছিস? নিশ্চয় বলছিস শুধু তুই একা মায়ের সেবা করছিস, আমরা কি ঘাস কাটছিলাম? সন্দীপও বলল, যদি এতই বাহবা পাওয়ার শখ থাকে তাহলে অন্য কোথাও গিয়ে থাক, এই বাড়িতে তোদের আর জায়গা নেই। এবার পঙ্কজ শান্ত গলায় বলল, দাদা, এতদিন শুধু মায়ের সম্মানের জন্য চুপ ছিলাম, কিন্তু তোরা মাকে তিলে তিলে কাঁদিয়েছিস। মা আরো কয়েক বছর আমাদের সঙ্গে বাঁচতে পারত, কিন্তু তোরা তাকে শুধু ঘর থেকে নয়, নিজের হৃদয় থেকেও বের করে দিয়েছিলে। সেই কষ্টই তাকে সময়ের আগেই আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ববিতা বলল, এখন তো মা আর নেই, এবার তুমি কি চাও? তারপর নির্লজ্জভাবে বলল, তাছাড়া তোমাদের তো মাত্র একটা ছেলে, আমার দুটো সন্তান, তাই বাড়িতে আমাদের বেশি ঘর দরকার। বড় বউ সুলোচনার বৌমা প্রিয়াও বলল, হ্যাঁ, আমাদেরও এখন দুটো ঘর চাই। ববিতা বলল, একটা তোমার হবে আর একটা আমরা নেব, আমাদেরও তো দুটো সন্তান। স্নেহা হেসে বলল, সত্যি তোমরা খুব স্বার্থপর, মাকে একটা ঘর দিতে পারোনি, অথচ এখন আমাদের দুটো ঘরই দখল করতে চাইছো। কিশোর রেগে বলল, পঙ্কজ, তোর স্ত্রীকে চুপ করা। পঙ্কজ দৃঢ়ভাবে উত্তর দিল, কেন? সংসারের ব্যাপারে কথা বলার অধিকার শুধু তোদের স্ত্রীদের আছে, আমার স্ত্রীর নেই? তোরা যখন আমার মায়ের ভাগ্য নির্ধারণ করতে পারিস, তখন আমার স্ত্রী নিজের অধিকার নিয়ে কথা বলবে না কেন? সন্দীপ গর্জে উঠল, ভালোই ভালো এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা, এই বাড়িতে তোর কোনো অবদানই নেই। পঙ্কজ বলল, যদি না যাই? দুই ভাই এগিয়ে এসে বলল, যেভাবে মাকে এই ঘর থেকে বের করেছিলাম, তোকেও সেভাবেই বের করে দেব। মায়ের ছবির দিকে তাকিয়ে পঙ্কজ ধীরে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি এটা করতে চাইনি, কিন্তু এখন আর উপায় নেই। তারপর দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোরা ভুলে যাচ্ছিস এই বাড়িতে আমারও সমান অধিকার আছে, আমি সেটা ছাড়বো না, আর জোর করে কেড়েও নিতে পারবি না। চাইলে পুরো বাড়ির দখল আমি নিয়ে নিতে পারি, এতদিন নেইনি কারণ তোদের সম্মান করতাম, কিন্তু এখন তোদের শিক্ষা দেওয়ার দরকার। দুই ভাই হেসে বলল, যা যা, তোর এসব ফাঁকা হুমকির ভয় পাই না আমরা। স্নেহা অবাক হয়ে বলল, তুমি এমন কথা বলছো কেন? পঙ্কজ একটি পুরনো বাক্স খুলে একটি চিঠি বের করলো। মা মারা যাওয়ার 15 দিন আগে রাতে আমাকে এই চিঠিটা দিয়েছিল। চিঠিতে বিমলা দেবী কাঁপা হাতে লিখেছিলেন, বাবা, ওরা আমার সঙ্গে যা করেছে তার ক্ষমা সহজে যেন না পায়। যদি কোনোদিন ওরা তাদের ভালোবাসে, সিদ্ধান্ত তোর, কিন্তু যদি তোদের সঙ্গেও খারাপ ব্যবহার করে, তবে কখনো ওদের ক্ষমা করবি না। চিঠি পড়ে দুই ভাই আর তাদের স্ত্রীর মুখের রং উধাও হয়ে গেল। এরপর সবাই পৈতৃক মন্দিরে পৌঁছালো। সেখানে পুরোহিত দীননাথ বাবুর বহু বছরে লুকিয়ে থাকা সত্য প্রকাশ করলেন। মন্দিরের বিগ্রহের পিছনে সযত্নে রাখা ছিল 20 একর জমি এবং কোটি টাকার পৈতৃক প্রাসাদের সমস্ত দলিল।
সব দলিল তিনি পঙ্কজের হাতে তুলে দিলেন। কিশোর আর সন্দীপের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বিমলা দেবী আগেই সব সম্পত্তি আইনিভাবে পঙ্কজ আর স্নেহার নামে লিখে দিয়েছিলেন। চিঠিতে আরও লেখা ছিল, যদি আমার বড় দুই ছেলে বা তাদের পরিবার জোর জবরদস্তি করে তাহলে পুলিশ যেন কঠোর ব্যবস্থা নেয়। দুই ভাই হতবাক। যে মা সারা জীবন শান্ত, সরল আর নিরীহ বলে মনে হতো, তিনি এত বড় সিদ্ধান্ত নিয়ে গেছেন তারা কল্পনাও করতে পারেনি। পঙ্কজ বলল, আমার ভাইয়েরা মায়ের কষ্টের কোনো সীমা রাখেনি, তাই মা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল। স্নেহা জিজ্ঞাসা করল, তাহলে এখন তুমি কি করবে? পঙ্কজ দৃঢ় গলায় বলল, এখন আর সিদ্ধান্ত আমি নেব না, আদালত আর আইন নেবে। যে বাড়িতে আমার মাকে অপমান করা হয়েছে এত, সেখানে আমি আর একদিনও থাকবো না। এই বাড়ি বিক্রি করে আমার প্রাপ্য অংশ নেব, আর বাকি টাকাটা বৃদ্ধাশ্রমে দান করে দেব। তাতে মায়ের আত্মা সত্যিকারের শান্তি পাবে। স্নেহা চোখ ভিজে উঠল। এর চেয়ে বড় সম্মান বোধ হয় মাকে আর কিছুই দেওয়া হতো না। তোমার সিদ্ধান্ত একদম ঠিক। এক সপ্তাহের মধ্যেই তারা সব গুছিয়ে নতুন বাড়িতে চলে গেল। দুদিন পর আদালত থেকে নোটিশ এলো। নোটিশের সঙ্গে ছিল বিমলা দেবী সেই চিঠির অনুলিপি। চিঠি পড়ে কিশোর আর সন্দীপ নিজের মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পঙ্কজ তার ভাই ও বৌদিদের সঙ্গে যা করেছে সেটা কি ঠিক ছিল নাকি ভুল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম জীবন দিয়ে কেনা। মুম্বাই জুহু এলাকায় বাস করত শিল্পপতি বিক্রম সিং। অর্থ, সম্মান, ক্ষমতা কোনো কিছুরই অভাব ছিল না তার জীবনে। কিন্তু সেই মানুষটি নিজের বৃদ্ধ বাবাকে বোঝা মনে করত। যে বাবা সারা জীবন নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করেছিলেন, তাকেই বাড়ির এক কোণে নির্বাসিত করে রেখেছিল বিক্রম। কিন্তু এক ভয়ঙ্কর রাতে যখন মৃত্যুর পরোয়ানা দরজার কড়া নাড়ল, তখন সেই ছেলেই নিজের বাবাকে বলল, ইস, তুমি যদি মারা যেতে বাবা, তাহলে অন্তত তোমার বীমার টাকাটা পেতাম। পরের দিন ভোরে বৃদ্ধ বাবা নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নিজের একটি কিডনি বিক্রি করে ছেলের নামে বড় অঙ্কের জীবন বীমা করালেন। তারপর একটি দ্রুতগতির ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। ছেলে বেঁচে গেল, কোটি কোটি টাকার বীমার অর্থ পেল, আবারও বিলাসবহুল জীবন ফিরে এলো তার কাছে। কিন্তু 6 মাস পর রক্তমাখা একটি পুরনো জুতো আর জুতোর তলায় লুকিয়ে থাকা একটি চিঠি বিক্রমের সাজানো জীবনকে মুহূর্তের মধ্যে ছাই করে দিল। সেদিন সে জানতে পারল, আজ তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সুখ, প্রতিটি অর্জন আসলে তার বাবার রক্তের বিনিময়ে কেনা। কিন্তু তখন আর কিছুই বদলানোর সময় অবশিষ্ট ছিল না। এক ধনকুবের ছেলে ও তার স্ত্রী বিলাসবহুল বাড়ির অন্ধকার এক কোণে বাস করতেন এক বৃদ্ধ মানুষ। বিক্রমের কাছে তার অভিজাত জীবনের সবচেয়ে বড় লজ্জা। তিনি আর কেউ নন, তিনি ছিলেন বিক্রমের 65 বছরের বাবা, রঘুনাথ বাবু। রঘুনাথ বাবু সারা জীবন একজন সাধারণ স্কুল শিক্ষক হিসাবে কাজ করেছেন। নিজের রক্ত ঘাম ঝরিয়ে দুবেলা কোনো রকমে খেয়ে পড়ে, এমনকি পৈতৃক জমির শেষ টুকরো পর্যন্ত বিক্রি করে তিনি ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন। যেদিন বিক্রম নিজের কোম্পানি শুরু করার স্বপ্ন দেখছিল, সেদিন রঘুনাথবাবু এক মুহূর্তও দেরি না করে সারা জীবনের পেনশন আর প্রাইভেট ফান্ডের সমস্ত টাকা ছেলের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বিক্রম যতই সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো, ততই অহংকারে অন্ধ হয়ে গেল। সে ভুলে গেল তার এই বিশাল সাম্রাজ্যের প্রতিটি ইটের সঙ্গে মিশে আছে বাবার ঘাম, কষ্ট আর আত্মত্যাগ। আজ সেই রঘুনাথবাবুর বাড়ির মূল ড্রয়িং রুমে প্রবেশ নিষেধ। তার পুরনো পোশাক, গ্রাম্য ভাষায় কথা বলার ভঙ্গি আর বৃদ্ধ কাঁপা কণ্ঠস্বর বিক্রম ও তার স্ত্রী সঞ্জনার কাছে বিরক্তিকর বিষয়। তাই বাড়ির পেছনে ছোট্ট সার্ভেন্ট কোয়ার্টারেই জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন তিনি, যেন নিজেরই ছেলের বাড়িতে একজন বন্দির মতো জীবনযাপন করছিলেন।
কিন্তু সময়ের চাকা যখন ঘুরতে শুরু করে তখন সবচেয়ে শক্তিশালী অহংকারও বোধহয় মুহূর্তে ভেঙে পড়ে। বিক্রম শেয়ার বাজার এবং একটি বিশাল আন্তর্জাতিক প্রকল্পে নিজের সমস্ত সম্পত্তি, এমনকি বাড়ি ও কোম্পানির বন্ধক রেখে বিনিয়োগ করেছিল। তার বিশ্বাস ছিল এক রাতেই সে আরও বড় কোটিপতি হয়ে যাবে। কিন্তু ভাগ্য নির্মমভাবে মুখ ফিরিয়ে নিল। হঠাৎ শেয়ার বাজার ধসে পড়ল। তার ব্যবসায়িক অংশীদার সমস্ত টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল। মাত্র 24 ঘন্টার মধ্যেই বিক্রমের বহু কোটি টাকার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে মাটিতে মিশে গেল। সে সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল। তার সর্বনাশের খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। যেসব ব্যাংক একসময় তাকে সম্মান দিয়ে ঋণ দিয়েছিল তারাই একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ পাঠাতে শুরু করলো। কিন্তু আসল বিপদ ছিল আরও ভয়ঙ্কর। বিক্রম আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন কুখ্যাত গ্যাংস্টারের কাছ থেকে প্রায় 20 কোটি টাকা ধার নিয়েছিল। রাত তখন প্রায় 11টা। নিজের বিলাসবহুল ড্রয়িং রুমে বসে বিক্রম পাগলের মতো মদ খাচ্ছিল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, চুল এলোমেলো, চোখে স্পষ্ট মৃত্যু ভয়। সঞ্জনাও আতঙ্কে কাঁপছিল। ঠিক সেই সময় বিকট শব্দে বাংলোর প্রধান দরজা ভেঙে গেল। অস্ত্রে সজ্জিত 4 জন ভয়ঙ্কর গুন্ডা ঘরে ঢুকে পড়ল। তাদের নেতা কালিয়া কাদামাখা জুতো পরে ধীরে ধীরে বিক্রমের সামনে এসে দাঁড়ালো। এক ঝটকায় বিক্রমের কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে বলল, অনেক উঁচুতে উঠছিলি না, এবার নিচে নাম। তারপর ঠান্ডা পিস্তলের নল বিক্রমের কপালে ঠেকিয়ে গর্জে উঠল, আমার 20 কোটি টাকা কোথায়? সুদ আসল সহ পুরো টাকা চাই। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন। আমার সব টাকা একটা প্রজেক্টে আটকে আছে। আমি আপনার একটা টাকাও মারব না, শুধু আমাকে মেরে ফেলবেন না, প্লিজ। যে মানুষ একসময় নিজের ক্ষমতার দম্ভে আকাশ ছুঁয়েছিল, আজ সেই মানুষটির বন্দুকের নলের সামনে অসহায় হয়ে ভিক্ষা চাইছিল। কালিয়া জোরে ধাক্কা মেরে তাকে মেঝেতে ফেলে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কোনো সময় পাবি না। পরশু রাত 12টার মধ্যে যদি এই টেবিলের মধ্যে আমার 20 কোটি টাকা না থাকে, তাহলে প্রথমে তোর এই সুন্দরী বউকে গুলি করে মারব, তারপর তোকে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেব। মনে রাখিস, পরশু রাত 12টাই তোর জীবনের শেষ সময়। এই বলে তারা চলে গেল। কিন্তু যাওয়ার আগে বাড়িটিকে এমন এক হিমশীতল মৃত্যুভয়ে ভরে দিয়ে গেল যেখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বিক্রম পাগলের মতো একের পর এক বন্ধু, আত্মীয়, ব্যবসায়িক সহযোগী সবাইকে ফোন করতে লাগলো। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সত্য যেদিন সে বুঝল, ডুবতে থাকা জাহাজ থেকে ইঁদুরও পালিয়ে যায়, কিন্তু তার কোনো ফোন ধরল না কেউ। সবাই দরজা বন্ধ করে দিল। পরের রাত। বিক্রমের হাতে মাত্র 24 ঘন্টা সময়। মৃত্যু যেন ঠিক তার সামনে দাঁড়িয়েছিল। নিজের স্টাডি রুমে বসে সে মাথা ঠুকে ঠুকে কাঁদছিল। চারিদিকে ছড়িয়েছিল খালি মদের বোতল। ঠিক তখনই দরজায় মৃদু এক শব্দ হলো। রঘুনাথবাবু কাঁপা হাতে 1 গ্লাস জল আর একটি প্লেটে কয়েকটি রুটি নিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তিনি লক্ষ্য করছিলেন গত 2 দিন ধরে তার ছেলে মুখে এক টুকরো খাবারও তোলেনি। রঘুনাথবাবু জানতেনই না বিক্রমের জীবনে কি ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে। কিন্তু একজন বাবার হৃদয় কখনই নিজের সন্তানকে এভাবে কষ্ট পেতে দেখতে পারে না। তিনি স্নেহভরা কণ্ঠে বললেন, বাবা, তুই তো কিছুই খাসনি, অন্তত একটু জল খেয়ে নে। কি হয়েছে বলতো? যদি আমার পক্ষে কিছু করা সম্ভব হয় আমি অবশ্যই করব। সেই মুহূর্তে বিক্রমের মাথায় ভয়, ঋণ আর মৃত্যুর আতঙ্কে সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে যেন মানুষ নয়, ক্ষিপ্ত এক পশুতে পরিণত হয়েছিল। বাবাকে সামনে দেখেই তার বুকের ভেতরে জমে থাকা সমস্ত বিষ, রাগ একসঙ্গে বিস্ফারিত হলো। এক ঝটকায় সে রঘুনাথবাবুর হাত থেকে জলের গ্লাস আর খাবারের প্লেট ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। কাজ ভেঙে পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। বিক্রম চিৎকার করে উঠল, তুমি আমাকে সাহায্য করবে? কি আছে তোমার? কি সামর্থ্য আছে তোমার আমাকে সাহায্য করার? রাগে তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছিল।
হঠাৎ এমন আচরণে রঘুনাথবাবু ভয়ে কয়েক পা পিছিয়ে দেওয়ালের দিকে ঠেস দিয়ে দাঁড়ালেন। বিক্রম আঙ্গুল তুলে তার দিকে এগিয়ে এসে বলল, সারাটা জীবন তুমি আমাকে দিয়েছই বাকি, আমার জীবনে তোমার কোনো মূল্য নেই। আজ আমার মাথায় 20 কোটি টাকার ঋণ। কাল রাতে গুন্ডারা আমাকে আর আমার স্ত্রীকে মেরে ফেলবে। তুমি কি 20 কোটি টাকা দিতে পারবে? পারবে না, কারণ তুমি সারা জীবন একটি গরিব ব্যর্থ স্কুল মাস্টার হয়েই রয়ে গেছো। প্রতিটি শব্দ যেন ধারালো ছুরির মতো রঘুনাথবাবুর বুক চিরে দিচ্ছিল। কিন্তু বিক্রম সেখানে থামল না। সে মানবতা ও সম্পর্কের শেষ সীমাটুকুও পেরিয়ে গেল। সে বিষাক্ত কণ্ঠে বলল, তুমি এতটাই অকম্মন্য যে নিজের নামে একটা জীবন বিমাও করনি। যদি আজ তোমার নামে 20-30 কোটি টাকার বিমা থাকতো, তাহলে তুমি মরার পর অন্তত সেই টাকা পেয়ে আমি বেঁচে যেতাম। কিন্তু না, তুমি বেঁচে থাকতেও আমার বোঝা, মরার পরও আমার কোনো কাজে আসবে না। ইস, যদি তুমি আজই মরে যেতে, তাহলে অন্তত কোথাও থেকে কিছু টাকা পেতাম। এটা কোনো সাধারণ অপমান ছিল না, এটা ছিল এক সন্তানের মুখে নিজের জন্মদাতা বাবার মৃত্যু কামনা। রঘুনাথবাবুর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। চারিদিক যেন অন্ধকার হয়ে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। তার শরীরের সমস্ত রক্ত যেন মুহূর্তে বরফ হয়ে গেল। যে ছেলেকে তিনি আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, সেই ছেলেই আজ তাকে প্রকাশ্যে অকেজো আর বোঝা বলে অপমান করল। তবুও রঘুনাথবাবু একটিও উত্তর দিলেন না। তার চোখ থেকে একটু অশ্রুও ঝরল না। মুখ পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেল। তিনি নিঃশব্দে ঘুরে দাঁড়ালেন। মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরো এড়িয়ে ধীরে ধীরে নিজের অন্ধকার সার্ভেন্ট কোয়ার্টারের দিকে ফিরে গেলেন। সেই রাতটা তিনি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারেননি। পুরনো ভাঙা খাটে বসে শুধু একটাই বাক্য তার কানে বারবার বাজছিল, তুমি মরলে অন্তত আমি টাকাটা পেতাম আর আমার জীবনটা বাঁচত। সেই রাতে অপমান সহ্য করতে থাকা বাবার হৃদয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। তিনি স্থির করলেন, ছেলেকে তিনি মরতে দেবেন না। যদি নিজের প্রাণের বিনিময়ে ছেলের প্রাণ বাঁচানো যায়, তাহলে নিজের শরীরের শেষ রক্তবিন্দুটুকুও তিনি দিয়ে দেবেন। পরদিন সূর্য ওঠার আগেই তিনি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। শহরের এক অন্ধকার বেআইনি এলাকায় পৌঁছলেন, যেখানে মেডিকেল মাফিয়া আর অঙ্গ পাচারকারীরা গোপনে কাজ করত। একজন লোভী ভুয়া ডাক্তারের ক্লিনিকে গিয়ে তিনি শান্ত গলায় বললেন, ডাক্তারবাবু, আমি আমার একটি কিডনি বিক্রি করতে চাই। আজই এখনই আমার টাকা দরকার। ডাক্তার বৃদ্ধ মানুষটিকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন, আপনার বয়স 65, কিডনি খুব ভালো অবস্থায় নেই, বেশি হলে ওই 15 লাখ টাকা পাবেন। আর পুরো অপারেশনটা অজ্ঞান না করেই করতে হবে। আমার কাছে সেই ব্যবস্থা নেই, এতে আপনার মৃত্যুও হতে পারে। রাজি? রঘুনাথবাবু এক মুহূর্ত দেরি না করে বললেন, হ্যাঁ, শুরু করুন। জং ধরা অপারেশন টেবিলে তাকে শুইয়ে দেওয়া হলো। সঠিক অ্যানাস্থেসিয়া ছাড়াই ধারালো ছুরি দিয়ে তার পেট চিরে ফেলা হলো। যে যন্ত্রণা একজন সাধারণ মানুষকে আকাশভেদী চিৎকার করতে বাধ্য করে, সেই যন্ত্রণাই তিনি নীরবে সহ্য করলেন। তার সারা শরীর কাঁপছিল, রক্ত আর ঘামে অপারেশন টেবিল লাল হয়ে গিয়েছিল। তবুও তিনি চিৎকার করলেন না। শুধু দাঁতের ফাঁকে একটা কাপড় চেপে ধরে চোখ বন্ধ করে ছেলের মুখটাই মনে করছিলেন, যে মৃত্যু ভয়ে কাঁপছিল। কয়েক ঘন্টার মধ্যেই সেই নির্মম যন্ত্রণার শেষে তার হাতে তুলে দেওয়া হলো 15 লাখ টাকার একটি ব্যাগ। পেটে কাঁচা সেলাই, সেখান থেকে এখনো রক্ত ঝরছে। তীব্র যন্ত্রণায় তিনি কুঁজো হয়ে হাঁটছিলেন, তবুও তার পা থামেনি। তিনি সোজা শহরের সবচেয়ে বড় জীবন বীমা কোম্পানির প্রধান কার্যালয়ে পৌঁছালেন। ম্যানেজারের সামনে 15 লাখ টাকা রেখে বললেন, আমার নামে 20 কোটি টাকার দুর্ঘটনাজনিত জীবন বীমা করাতে চাই। নিন প্রথম প্রিমিয়ামের পুরো টাকা। এত নগদ টাকা দেখে ম্যানেজার বিস্মিত হয়ে বলল, কিন্তু স্যার, আপনার বয়স অনেক বেশি, এত বড় পলিসি দেওয়া কঠিন। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রেও তদন্ত হয়। রঘুনাথবাবু দৃঢ় গলায় উত্তর দিলেন, আমি পুরো প্রিমিয়াম নগদ দিচ্ছি, আর যদি আজই কোনো দুর্ঘটনায় মারা যায়, তাহলে আমার মনোনীত ব্যক্তি পুরো টাকাই পাবে। আইন তো সেটাই বলে, তাই না?
নমিনির নাম লিখুন, আমার ছেলে বিক্রম সিং। টাকার লোভে সব নিয়ম যেন মুহূর্তে ভেঙে গেল। ম্যানেজার দ্রুত সব কাগজপত্র তৈরি করে ফেলল। রক্তমাখা কাঁপা হাতে রঘুনাথবাবু সব নথিতে স্বাক্ষর করলেন। কয়েক ঘন্টার মধ্যেই পলিসি কার্যকর হয়ে গেল। তার মুখ ফুটে উঠল এক অদ্ভুত বেদনামাখা হাসি। আজ তিনি আর ছেলের চোখে অকেজো নন। আজ তিনি যেন চলমান 20 কোটি টাকার একটি চেক। এখন তার প্রতিটি রক্তবিন্দুর এক নির্দিষ্ট দাম ঠিক হয়ে গেছে। সন্ধ্যা নেমে এসেছে। আকাশে কালো মেঘ ঢেকে গেছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। মুম্বাই শহরের উপকণ্ঠের নির্জন হাইওয়েতে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। গাড়িগুলো প্রচণ্ড গতিতে বৃষ্টির পানি চিরে ছুটে যাচ্ছে। রঘুনাথবাবু সেই রক্তমাখা ছেঁড়া পোশাক পরে রাস্তার ধারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন। বরফ শীতল বৃষ্টি তার দুর্বল শরীরকে আরও কাঁপিয়ে দিচ্ছিল। পেটের কাঁচা সেলাই থেকে এখনো তাজা রক্ত বেরিয়ে বৃষ্টির পানির সঙ্গে মিশে রাস্তার উপরে লাল দাগ তৈরি করছিল। কিন্তু শরীরের সে যন্ত্রণা তিনি আর অনুভব করছিলেন না, কারণ হৃদয়ের ব্যথা তার থেকেও অনেক বড় ছিল। তিনি কাঁপা হাতে পকেট থেকে একটা ভাঁজ করা একটি কাগজ বের করলেন। চিঠিটা ভিজে না যায় তাই যত্ন করে ছোট্ট একটি প্লাস্টিকের মোড়কে ভরে নিজের পুরনো জুতোর তলার নিচে লুকিয়ে রাখলেন, যাতে মৃত্যুর পরও চিঠিটি নিরাপদে থাকে এবং পুলিশের মাধ্যমে একদিন তার ছেলের হাতে পৌঁছয়। ঠিক তখনই দূর থেকে একটি বিশাল 20 চাকার মালবাহী ট্রাক প্রবল গতিতে এগিয়ে আসছিল। তার উজ্জ্বল হলুদ হেডলাইট অন্ধকার আর বৃষ্টিকে চিরে এগিয়ে আসছিল, যেন কোনো দানব শিকারের দিকে ধেয়ে আসছে। রঘুনাথবাবু ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। মৃত্যু ঠিক তার সামনে দাঁড়িয়ে। তবুও তার মুখে ছিল অপার শান্তি। কাঁপা ঠোঁটে শেষ প্রার্থনা উচ্চারণ করলেন, হে ভগবান, আমার বিক্রমকে সবসময় সুখে রেখো তুমি। তার বড় কোম্পানি আর সম্মান তাকে ফিরিয়ে দিও, আর যেন কোনোদিন এই গুন্ডাদের ভয় তাকে তাড়া না করে। একজন বাবা হিসাবে আমার দায়িত্ব আমি পালন করলাম। ট্রাকটি একেবারে সামনে চলে আসতেই তিনি শেষবারের মতো গভীর শ্বাস নিলেন। একবারও পেছনে তাকালেন না। তারপর দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে সরাসরি ট্রাকের সামনে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যে এক বিকট শব্দে চারিদিক কেঁপে উঠল। চালক প্রাণপণ ব্রেক কষলেও তার সময় ছিল না। বৃষ্টি আর অতিরিক্ত গতির কারণে বিশাল ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিষে দিল। হাইওয়ের নিরাপত্তা ভেঙে উঠল হাড় গুড়িয়ে যাওয়ার বিভীষিকাময় শব্দে। রঘুনাথবাবুর দুর্বল শরীর মুহূর্তের মধ্যে 20 চাকার ট্রাকের নিচে পিষ্ট হয়ে গেল। তার রক্ত বৃষ্টির জলের সঙ্গে মিশে রাস্তার ওপরে লাল স্রোতের মতো বয়ে যেতে লাগলো। কয়েক ঘন্টা আগেও যে মানুষটি জীবন্ত একজন বাবা ছিলেন, তিনি ছেলের জীবন বাঁচাতে অজ্ঞান না হয়েই নিজের কিডনি দিয়েছিলেন, এখন সেই মানুষটাই রাস্তার উপরে রক্তমাখা নিথর দেহে পরিণত হলো। দুর্ঘটনার পর আতঙ্কে ট্রাক চালক পালিয়ে গেল। ঘটনাটি পুলিশের চোখে ছিল একটি সাধারণ হিট অ্যান্ড রান দুর্ঘটনা। তাদের কাছে মনে হলো এক বৃদ্ধা রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। আত্মহত্যার কোনো প্রমাণ রইল না। সবকিছু এমন নিখুঁতভাবে পরিকল্পনা করেছিলেন রঘুনাথবাবু, যাতে আইন এটিকে কেবল দুর্ঘটনাই মনে করে এবং তার ছেলে সহজেই 20 কোটি টাকার বিমার অর্থ পেয়ে যায়। পরদিন সকালে বিক্রমের কাছে পুলিশের ফোন এলো। খবর পেয়ে সে প্রথমে থানায়, তারপর মর্গে পৌঁছালো। রঘুনাথবাবুর দেহ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে চেনা প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত তার পোশাক আর পকেটে রাখা পরিচয়পত্র দেখে নিশ্চিত করা হলো তার দেহ। মর্গে দাঁড়িয়ে বিক্রম লোক দেখানো কয়েক ফোঁটা চোখের জল ফেলল, কিন্তু অন্তরে তার কোনো দুঃখ ছিল না। তখন তার একমাত্র ভয়, আজ রাতেই সেই গুন্ডারা তাকে হত্যা করতে আসবে। ঠিক তখনই দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর একটি ফাইল তার হাতে দিয়ে বললেন, মিস্টার বিক্রম, আপনার বাবার পকেট থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার হয়েছে। মনে হচ্ছে তিনি গতকালই নিজের নামে একটি বড় অঙ্কের জীবন বীমা করিয়েছিলেন। দুর্ঘটনার পরে মৃত্যুর জন্য পুরো 20 কোটি টাকার কভারেজ, আর সেই পলিসির একমাত্র নমিনি আপনি। কথাগুলো শুনে বিক্রমের যেন ঠিক বিশ্বাস হলো না। 20 কোটি টাকা!
মুহূর্তের মধ্যেই তার মাথা ঝিমঝিম করে উঠল। সে বাবাকে আগের রাতেই যে অপমান করেছিল, সেই মানুষটাই মৃত্যুর আগে তার জন্য 20 কোটি টাকার ব্যবস্থা করে গিয়েছেন। শেষবারের মতো বাবার নিথর দেহের দিকে একবার তাকিয়ে বিক্রম তাড়াতাড়ি ফাইলটা হাতে নিয়ে জীবন বীমা কোম্পানির অফিসে ছুটে গেল। পুলিশের দুর্ঘটনার রিপোর্ট, ময়দা তদন্তের রিপোর্ট, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে মৃত্যুটি সড়ক দুর্ঘটনাজনিত এবং অন্যান্য সমস্ত নথি সম্পূর্ণ সঠিক ছিল। আইন অনুযায়ী কোম্পানির সেই টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মাত্র কয়েক ঘন্টার আনুষ্ঠানিকতা আর কিছু প্রভাবশালী পরিচয়ের জোরে বিক্রমের ব্যাংক অ্যাকাউন্টে পুরো 20 কোটি টাকা জমা হয়ে গেল। সেই রাতেই যখন গুন্ডারা টাকা আদায় করতে এলো, বিক্রম তাদের মুখের উপর পুরো টাকা ছুড়ে দিল। টাকা নিয়ে তারা চলে গেল। বেঁচে গেল বিক্রমের জীবন, বেঁচে গেল তার বাড়ি, কোম্পানি, সমস্ত সম্মান, সব কিছু। কয়েকদিনের মধ্যে সে আবার নিজের হারিয়ে যাওয়া ব্যবসায়িক সাম্রাজ্য দাঁড় করিয়ে ফেলল। বাবার শেষকৃত্য যেমন তেমনভাবে সম্পূর্ণ করল। তারপর ধীরে ধীরে রঘুনাথবাবুকে যেন সম্পূর্ণ ভুলেই গেল। সে ভেবেছিল হয়তো বাবা কোনো পুরনো ফিক্সড ডিপোজিট ভেঙে বিমার প্রিমিয়াম জমা করে দিয়েছিলেন। একবারও জানার চেষ্টা করলো না সেই টাকা কোথা থেকে এসেছিল। আবার আগের মতোই বিলাসিতা, অহংকার আর অর্থের নেশায় ডুবে গেল বিক্রম ও সঞ্জনা। প্রতিদিন দামি মদ, জাঁকজমকপূর্ণ পার্টি আর অর্থের অন্ধ প্রদর্শন। একবারের জন্য সে সেই বৃদ্ধ বাবার কথা ভাবল না, যিনি নিজের জীবন দিয়ে ছেলেকে বাঁচিয়ে গিয়েছিলেন। সময় গড়িয়ে গেল। ঘটনার 6 মাস কেটে গেল। এরই মধ্যে বিক্রমের কোম্পানি আগের চেয়েও 10 গুণ বড় হয়ে উঠল। সেই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীতে পরিণত হলো। একদিন দুপুরে নিজের বিলাসবহুল অফিসে বসে সে নিজের সাফল্য উদযাপন করছিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলেন সেই পুলিশ ইন্সপেক্টর, যিনি সেদিন দুর্ঘটনার খবর দিয়েছিলেন। বিক্রম দামি সিগারে আগুন ধরিয়ে অহংকার ভরা কণ্ঠে বলল, কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, কোনো সমস্যা? ইন্সপেক্টর টেবিলের উপর একটি পুরনো ময়লাযুক্ত খাকি রঙের ব্যাগ রেখে বললেন, না, কোনো সমস্যা নয়। দুর্ঘটনার মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। আপনার বাবার কিছু ব্যক্তিগত জিনিসপত্র সেদিন হাইওয়ে থেকে উদ্ধার করা হয়েছিল। এতদিন সেগুলো প্রমাণ হিসেবে সংরক্ষিত ছিল। আজ মালখানা পরিষ্কার করার সময় মনে হলো এগুলো আপনারই কাছে ফিরিয়ে দেওয়া উচিত। এগুলোর মধ্যে সেদিন তার পুরনো জুতো জোড়াও রয়েছে। এই বলে তিনি চলে গেলেন। বিক্রম বিরক্ত মুখে দুর্গন্ধযুক্ত ব্যাগটির দিকে তাকালো, কিন্তু কেন যেন সে ব্যাগটি খুলে ফেলল। ভেতরে ছিল রঘুনাথবাবুর সেই পুরনো ছেঁড়া কালো জুতো। জুতোর গায়ে শুকিয়ে যাওয়া কাদা, রাস্তার পিচ আর জমাট বাঁধা কালো রক্ত লেগেছিল। রুমাল দিয়ে নাক চেপে ধরে বিক্রম জুতোটিকে হাতে তুলল। হঠাৎ তার মনে হলো ডান পায়ের জুতোর তলার ভেতরে যেন কিছু একটা লুকিয়ে আছে। সে ছেঁড়া অংশটা টেনে খুলতেই দেখতে পেল একটি ছোট প্লাস্টিকের মোড়কের মধ্যে খুব যত্ন করে ভাঁজ করে রাখা একটি কাগজ। বিক্রমের কপাল কুঁচকে গেল। সে কাঁপা হাতে প্লাস্টিকের মোড়ক খুলে কাগজটি বের করল। কাগজের বিভিন্ন জায়গায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ গাঢ় হয়ে লেগেছিল। ধীরে ধীরে সে চিঠিটি খুলে পড়তে শুরু করল। কাঁপা হাতে লেখা আছে, এলোমেলো অক্ষরে রঘুনাথবাবু লিখেছিলেন, আমার সোনার ছেলে বিক্রম, যখন তোর হাতে এই চিঠি পৌঁছাবে তখন হয়তো এই বিপদমুক্ত হয়ে গেছিস তুই। আমার খুব কষ্ট হয়েছে, সারা জীবন আমি তোর কোনো কাজে লাগতে পারলাম না। সেদিন রাতে তুই যখন বলছিলি যদি তোমার নামে কোনো জীবন বীমা থাকতো তাহলে তুমি মরলে আমি বেঁচে যেতাম, তখনই যেন আমার চোখ খুলে গেল। আমার মনে হলো তুই ঠিকই বলেছিস। বাবা, আমার কাছে জীবন বীমার প্রিমিয়াম দেওয়ার মতো টাকা ছিল না, তাই আমি শহরের এক ডাক্তারের কাছে আমার একটি কিডনি 15 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। তারা আমায় অজ্ঞান না করেই পেট কেটে অপারেশন করে। যন্ত্রণাটা অসহ্য ছিল, কিন্তু সেই কষ্টের মাঝেও আমি শুধু তোর মুখটাই দেখছিলাম, তাই সব ব্যথা সহ্য করে নিয়েছি। সেই টাকায় আমি 20 কোটি টাকার জীবন বীমা করিয়েছি। এখন আমি হাইওয়ের দিকে যাচ্ছি একটা দ্রুতগতির ট্রাকের সামনে ঝাঁপ দিতে। সব কিছু এমনভাবে পরিকল্পনা করেছি যাতে পুলিশ এটাকে দুর্ঘটনা বলে মনে করে
আত্মহত্যা নয়, তাহলে বীমা কোম্পানি তোকে টাকা দিতে অস্বীকার করতে পারবে না। আমার মৃত্যুর পর তোর জীবন বেঁচে যাবে, এই বুড়ো অন্তত তোর কোনো কাজে লাগবে। আমার শরীর যদি তোর কাছে বোঝা হয়ে থাকে, তবে আমার রক্তের জামদানো তোর ভবিষ্যৎকে বাঁচায়। যে টাকা পাবি তা দিয়ে নিজের কোম্পানিটাকে বাঁচিয়ে নিস, আর কখনো কারোর কাছে ঋণ রাখিস না। নিজের আর সঞ্জনার ভালোভাবে খেয়াল রাখিস। তোদের অকর্মা বাবা, রঘুনাথ। চিঠিটা পড়তে পড়তেই বিক্রমের হাত থেকে রক্তে ভেজা সেই কাগজটা ঝকঝকে কাঁচের টেবিলের ওপর পড়ে গেল। মুহূর্তের মধ্যেই পুরো ঘর জুড়ে নেমে এলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক নিস্তব্ধতা। বিক্রমের চোখ বিস্ফারিত হয়ে গেল। মনে হচ্ছিল চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে শুকিয়ে গেল। যে দামি চামড়ার চেয়ারে সে বসেছিল, হঠাৎ তার মনে হলো সেটি কোনো চামড়া নয়, বরং তার বাবার ছিঁড়ে যাওয়া চামড়া। ব্যাংকের অ্যাকাউন্টে থাকা কোটি কোটি টাকা আর টাকা বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল ওগুলো তার বাবার শরীর থেকে ঝরে পড়া তাজা রক্ত। গত 6 মাস ধরে যে সম্পদের নেশায় সে মত্ত ছিল, সেটি কোনো বিমার টাকা নয়, সেটি ছিল তার নিজের জন্মদাতা বাবার জীবনের বিনিময়ে কেনা। বাবা! বিক্রমের বুক ফাটা সেই আর্তনাদ যেন পুরো অফিস কেঁপে উঠল। সে পাগলের মতো উঠে দেওয়ালে গিয়ে ধাক্কা মারল। চারিদিকে তাকাতেই অফিসের প্রতিটি কোণে সে দেখতে পেল রক্তাক্ত বাবার মুখ। না না, এগুলো টাকা নয়, এগুলো আমার বাবার রক্ত। উন্মাদের মতো সে অফিসে সব ভাঙচুর করতে লাগলো। নিজের দামি স্যুট ছিঁড়ে ফেলল। চিৎকার শুনে অফিসের কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা ছুটে এলো। তারা দেখল শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী মেঝেতে পড়ে থাকা রক্তমাখা পুরনো জুতোগুলো বুকে জড়িয়ে ধরে পশুর মতো হাউ মাউ করে কাঁদছে। আমাকে বাঁচাও, এই টাকা আমাকে শেষ করে দেবে। আমার বাবা নিজের কিডনি বিক্রি করেছেন, ট্রাকের নিচে ঝাঁপ দিয়েছেন, আমি ওনাকে মেরে ফেলেছি, আমি খুনি। নিজের নখ দিয়ে নিজের মুখ আঁচড়ে রক্তাক্ত করে ফেলছিল বিক্রম। ডাক্তার ডাকা হলো, তাকে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতে হলো। কিন্তু সেই চিঠি পড়ার পর তার মানসিক ভারসাম্য আর কোনোদিনই ফিরে আসেনি। টাকার পেছনে সেই ভয়ঙ্কর সত্য আর মস্তিষ্কের চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছিল তাকে। আজও যদি কেউ শহরের সবচেয়ে বড় মানসিক হাসপাতালে যায়, তবে এক কোণে এক অদ্ভুত দৃশ্য দেখতে পাবে। একজন মানুষ যে এক সময় সেই শহরের সবচেয়ে ধনী শিল্পপতি ছিল, আজ ছেঁড়া কাপড় পরে মেঝেতে বসে থাকে। সে কারোর সঙ্গে কথা বলে না, কাউকে চিনতে পারে না। সারাদিন শুধু ছোট ছোট কাগজে লাল কালি দিয়ে কিছু লিখে যায়, তারপর সেগুলো বুকের সঙ্গে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে থাকে আর বারবার চিৎকার করে বলে, বাবা, এই নাও তোমার জীবন বীমা, আমি প্রিমিয়াম দিয়ে দিয়েছি, এখন আর ট্রাঙ্কের সামনে ঝাঁপ দিতে হবে না তোমাকে। পেট কাটার সময় খুব ব্যথা হয়, তাই না বাবা? আমাকে ক্ষমা করে দিও। যেদিন বিক্রম জানতে পারল যে তার সাফল্যের বিশাল প্রাসাদের ভিত্তি ইট পাথর দিয়ে নয়, বরং নিজের বাবা থেতলে যাওয়া হাড় আর ঝরে পড়া রক্ত দিয়ে গড়ে উঠেছে, সেদিনই তার কোটি টাকার সাম্রাজ্য, তার অহংকার, তার মিথ্যে গৌরব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল। এই গল্প আমাদের এক ভয়ঙ্কর অথচ চিরন্তন সত্য শেখায়। এই পৃথিবীর মানুষের সবচেয়ে বড় সম্পদ ব্যাংক ব্যালেন্স নয়, তার বাবা মা, যারা কোনো প্রতিদানের আশা না করেই সন্তানের জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করে দেন। যে সন্তান বাবা মায়ের চোখের জল, অপমান আর ত্যাগের ওপর নিজের অহংকারের প্রাসাদ গড়ে তোলে, নিয়তি একদিন এমন কঠিন বিচার করে যেখানে বিষেরও প্রয়োজন হয় না। নিজের বিবেকই তাকে প্রতিদিন দংশন করতে থাকে। আর সেই শাস্তি থেকে বাঁচানোর মতো কোনো বীমা পৃথিবীর কোনো কোম্পানির কাছেই নেই। বন্ধুরা, বাবা মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, অমূল্য এবং অপূরণীয়। তারা কখনোই বিনিময়ে কিছু চান না, কিন্তু তাদের অবহেলা আর অপমান একদিন মানুষকে ভেতর থেকে সম্পূর্ণ শূন্য করে তোলে। তাই কখনো বাবা মায়ের মন ভেঙে দেবেন না, কারণ তাদের আশীর্বাদেই জীবনের প্রকৃত সম্পদ, আর তাদের অভিশাপই সবচেয়ে বড় দারিদ্র্য। আশা করি আজকের গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি চাপবেন, তাতে করে আমাদের কাজের সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনারই কাছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।